আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজুল আলম অর্ণব। আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের লেকচারে। আজকে আমরা দেখব হচ্ছে বিম ডিজাইনের কিছু ম্যাথ এবং সেই সাথে আমরা কিছু বেসিক থিওরি দেখব। তো আমাদের এটা মূলত আরসিসি 1 কোর্সের থিওরি এবং আমি চেষ্টা করব এই কোর্সটা পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার। তো আজকে তার লেকচার 1। তো চলুন শুরু করি। তো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা এখানে ইন্ট্রোডাকশন টু রিইনফোর্সড কংক্রিট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের রিইনফোর্সড কংক্রিট কি তার একটা ডেফিনিশন দেওয়া হয়েছে। রিইনফোর্সড কংক্রিট ইজ এ কম্পোজিট ম্যাটেরিয়াল হোয়ার দ্য হাই কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট অ্যান্ড দ্য হাই টেনসাইল স্ট্রেংথ অফ স্টিল ওয়ার্ক টুগেদার অ্যাজ এ স্ট্রাকচারাল ইউনিট, সিঙ্গেল স্ট্রাকচারাল ইউনিট। মানে আমাদের হচ্ছে একটা স্ট্রাকচারাল ইউনিটের ভিতরেই আমাদের কংক্রিটও থাকবে, যেটা আমাদের হাই কম্প্রেসিভ স্ট্রেংথ, এবং আমাদের স্টিলও থাকবে, যেটা আমাদের হাই টেনসাইল স্ট্রেংথ প্রোভাইড করে। তো এখানে আমাদের কিছু কম্পোজিশন দেওয়া আছে, কেমিক্যাল প্রসেস দেওয়া আছে এবং ফান্ডামেন্টাল প্রপার্টি দেওয়া আছে কংক্রিটে। এটা আমরা মোটামুটি সবাই জানি যে কংক্রিট কী দিয়ে তৈরি এবং কীভাবে কাজ করে, এবং কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ বেশি এবং টেনসাইল স্ট্রেংথ কম, যেটা হচ্ছে 10% অফ কম্প্রেসিভ স্ট্রেংথ। এই জিনিসগুলো আর কি এখানে লেখা আছে, বেসিক জিনিস, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ কংক্রিট। সো অ্যাডভান্টেজে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি, এটা হচ্ছে আমাদের ইকোনমিক্যাল, ডিউরেবিলিটি হাই, তারপরে ফায়ার রেজিস্ট্যান্স, মোল্ডিং ভার্সিটালিটি, অর্থাৎ আমরা এখানে যে কোনো শেপ দিতে পারি। ওয়াটার রেজিস্ট্যান্ট, অর্থাৎ এটা পানির নিচেও টিকে থাকে এবং এখানে বৃষ্টি হলেও কোনো কিছু সমস্যা হয়। দেন আমাদের যেটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আমাদের লো টেনসাইল স্ট্রেংথ। আমরা জানি কংক্রিটের টেনসাইল স্ট্রেংথ অনেক কম স্টিলের তুলনায়। কনস্ট্রাকশন টাইম, একটা সার্টেন টাইম লাগে আমাদের ফর্ম ওয়ার্ক করে বা শাটারিং করে কংক্রিটকে একটা নির্দিষ্ট শেপ দিতে হয়, দেন এটাকে কিউরিং করতে হয় নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা নর্মালি 28 দিন। আর একটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, অর্থাৎ আমাদের সাইটে যদি সুপারভিশন ভালো মতো না হয় তাহলে কংক্রিটের স্ট্রেংথ কমতে পারে। কেন কমতে পারে? কারণ আমরা হচ্ছে ওয়াটার সিমেন্ট যে রেশিওটা আছে এটা যদি ঠিকমতো মেনটেন না করি। ওয়াটার সিমেন্ট রেশিও ঠিকমতো মেনটেন করলে কংক্রিটের স্ট্রেংথটা বৃদ্ধি পায় এবং না করলে কংক্রিটের স্ট্রেংথ কমতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারাল স্টিল রিইনফোর্সমেন্ট, অর্থাৎ আমাদের কংক্রিটে যে আমরা স্টিলটা ব্যবহার করব, এটার আমাদের বারগুলো কি কি। তো ফার্স্টে আমাদের আসে হচ্ছে ডিফর্ম বার, অর্থাৎ আমাদের যে নর্মাল বারগুলো থাকে, বারের মাঝখানে খাঁজ কাটা থাকে, এরকম খাঁজ কাটা থাকে, এগুলোকে বলা হয় ডিফর্ম বার। এই ডিফর্ম বার, এই খাঁজ কাটা, মানে এগুলোর উদ্দেশ্য হচ্ছে মেকানিক্যাল বন্ড বিটুইন দ্য স্টিল অ্যান্ড কংক্রিট, যেন কংক্রিটগুলো গ্রিপ পায় ভালো মতো এই স্টিলের সাথে। দেন আমাদের আসছে হচ্ছে টিএমটি বার, অর্থাৎ থার্মোমেকানিক্যালি ট্রিটেড। এটা এই খাঁজ কাটা যে ডিফর্ম বার ছিল, এই বারটাই কিন্তু এটাকে আরও থার্মোমেকানিক্যালি ট্রিট করে জিনিসটাকে আরও শক্তিশালী করা হয়, যেন একটা হাই স্ট্রেংথ রিইনফোর্সমেন্ট বার হয়। এটা করার ফলে মেনলি যে ঘটনাটা ঘটে যে এটা আরও বেশি ডাক্টিলিটি প্রোভাইড করতে পারে ইনার সার্ফেসটাতে। স্টিলের ভিতরের অংশটা, যে সফট ইনার কোর, এখানে আরো বেশি ডাক্টিলিটি প্রোভাইড হয় এবং আউটসাইড যে পোর্শনটা সেটা শক্তই থেকে যায়, হার্ড আউটার কোর। দেন আমাদের আরো একটা বার আছে, সেটা উপরে একটু লিখতে মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে মাইল্ড স্টিল বার অথবা প্লেন বার, অথবা এটাকে আমরা রাউন্ড বার হিসেবে চিনে থাকি। এই রাউন্ড বারটা আমাদের হচ্ছে ছোটখাটো প্রজেক্টের ক্ষেত্রে কাজ করা হয়, স্মল প্রজেক্ট অ্যান্ড স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্কে। আর এখানে বাকি দুটো বারের কথা লেখা আছে। তো আমরা চাইলে এগুলো নোট করে নিতে পারি, পরীক্ষায় যদি আমাদের বার সম্পর্কে আসে আমরা লিখতে পারবো। দেন আমাদের যদি এই বারগুলোকে কন্টিনিউটি করতে হয়, আমাদের একটা বারের সাথে আরেকটা বারকে যদি লাগানোর প্রয়োজন পড়ে লোড ডিস্ট্রিবিউশনের জন্য, তাহলে কি করবো? আমাদের দুটো উপায় আছে, একটা হচ্ছে ল্যাপিং, একটা হচ্ছে ওয়েল্ডিং। ল্যাপিং মানে হচ্ছে আমাদের এই যেরকম দুটো বার আছে, এই দুটো বারকে আমরা বেঁধে দিলাম, ঠিক আছে, দুটো বারকে আমরা পাশাপাশি রেখে দিলাম, ওভারল্যাপ করে দিলাম। মেইন কথাটা এরকম, ওভারল্যাপ করলে আমাদের এটাকে ল্যাপিং বলে। আর ওয়েল্ডিং মানে হচ্ছে আমাদের দুইটা বার এরকম মুখোমুখিভাবে জয়েন্ট করে দেওয়া, আমাদের দুইটা বারকে মুখোমুখিভাবে জয়েন্ট করে দেওয়া হয় হিটের মাধ্যমে, তাহলে এটাকে আমাদের ওয়েল্ডিং বলো। তো এই দুইভাবে আমরা আমাদের বারগুলো সেট করতে পারি। দেন আমাদের আসছে হচ্ছে, এটা আমি বারের একটা বেসিক দেখানো হয়েছে যে বারগুলো লেখাগুলোর মানে কি। বারে 60 মানে হচ্ছে 60 গ্রেড বোঝায়, 60 কেএসআই, ঠিক আছে, এটা বলতে বোঝায় 60 কেএসআই। এস মানে স্টিল, 11 মানে আমাদের প্রত্যেকটা বারের একটা নং থাকে, সাইজ নং। 11 মানে 11 নং সাইজ বোঝাচ্ছে। লেটার, এই লেটারটা মূলত বোঝাচ্ছে যে কোম্পানিটা প্রডিউস করছে। যদি আমাদের এটা বিএসআরএম প্রডিউস করতো তাহলে এখানে হয়তো বা বি থাকতো অথবা বিএসআরএম ফুল লেখাটাই থাকতো, এই জিনিসটা আর কি। দেন আমাদের হচ্ছে কিছু স্ট্রাকচারাল ডিজাইনের কোর্স সম্পর্কে জানতে হবে, যে আমরা কি কি কোর্স ফলো করে বিল্ডিং তৈরি করি। বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিএনবিসি এবং এসিআই, এই দুটো ফলো করে মূলত আমরা বিল্ডিংটা তৈরি করে থাকি, ঠিক আছে। এদের প্রাইমারি অ্যাপ্লিকেশনগুলো লেখা আছে। আর বাকি যে তিনটা, এগুলোকে অতটা ইউজ করা হয় না, তবে এগুলো আমাদের স্ট্যান্ডার্ড কোডের মধ্যে পড়ে। একটা হচ্ছে এএসটিও, এএসটিএম, এসি, ঠিক আছে, ফুল ফর্মগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এগুলো হচ্ছে আমাদের ছোটখাটো থিওরিতে আসতে পারে। টাইপস অফ লোডস অন স্ট্রাকচার, আমাদের স্ট্রাকচারের উপর কী ধরনের লোড পড়তে পারে সেটা এখন আমরা দেখবো। স্ট্রাকচার আসলে অনেক ধরনের লোড করে, কিন্তু আমাদের প্রাইমারি দুই ধরনের লোড পড়ে থাকে, একটা হচ্ছে ডেড লোড, একটা হচ্ছে লাইভ লোড। ডেড লোড মানে হচ্ছে পার্মানেন্ট ফোর্সেস, যেটা পার্মানেন্টলি থেকে যায়, কখনোই চেঞ্জ হবে না। তার মধ্যে আছে হচ্ছে আমাদের কি সেলফ ওয়েট অফ স্ট্রাকচারাল মেম্বার, বিম, স্ল্যাব, কলাম, ঠিক আছে। আমাদের আরও যা যা আছে, ফ্লোর ফিনিশ, পার্মানেন্ট ওয়াল, ফিক্স পাইপস, ঠিক আছে, পাইপ যেগুলো থাকে আমাদের ইউটিলিটি পাইপ, এগুলো তো আমরা কখনো চেঞ্জ করবো না। এগুলো হচ্ছে আমাদের পার্মানেন্ট লোড। লাইভ লোড হচ্ছে আমাদের সেই লোডগুলো যেগুলো আমাদের মুভেবল, ঠিক আছে, টেম্পোরারি বা মুভেবল। এই লোডগুলো বিল্ডিং একসময় থাকবে, একসময় থাকবে না। তা সেগুলো কি অকুপেন্টস, মানে মানুষজন, ফার্নিচার, ওয়্যার হাউস, গুডস, ঠিক আছে, মুভেবল পার্টিশনস, অনেক কিছু হতে পারে। তো এগুলোর জিনিসের জন্য আমরা হচ্ছে কি লোড ক্যালকুলেশন করে স্ল্যাব ডিজাইন, বিম ডিজাইন, কলাম ডিজাইন করে থাকি। এগুলো বাদেও কিন্তু আমাদের আরও লোড এক্সিস্ট করে, যেমন আর্থকুয়েক লোড, উইন্ড লোড, স্নো লোড, রেইন লোড, এগুলো সহ আরও অনেক ধরনের লোড আছে। তো ওই লোডগুলো আমরা হচ্ছে বিল্ডিং ডিজাইনের সময় ইউজ করে থাকি। দেন আমাদের আসতে হচ্ছে ডিজাইন ফিলোসফিস, অর্থাৎ আমরা ডিজাইন যে করবো কোনটার বেসিসে করবো। আমাদের মূলত দুইটা ফিলোসফি আছে, একটা হচ্ছে ডাব্লিউএসডি, একটা হচ্ছে ইউএসডি। ডাব্লিউএসডি হলো আমরা যদি একটা স্ট্রেস স্ট্রেন কার্ভ এঁকে থাকি,
ঠিক আছে, এটাকে আমি যদি একটা স্ট্রেস স্ট্রেন কার্ভ বলি, এই পজিশনটাকে ম্যাক্সিমাম পজিশন ধরে ডিজাইন করাকে বলা হয় WST। ঠিক আছে, অর্থাৎ যেখানে আমার হুকসের স্থিতিস্থাপক সীমাটা কার্যকর থাকে সেটার ম্যাক্সিমাম সীমা, এবং আমার যে আলটিমেট স্ট্রেসের যে পজিশনটা থাকে এই জায়গাকে যদি আমি ম্যাক্সিমাম ধরে ডিজাইন করি সেটা হচ্ছে আমার USD। তাহলে আমি দেখতে পাচ্ছি যে WSDতে আমি কম পরিমাণ স্ট্রেসকে ক্যালকুলেশন নিয়ে ডিজাইন করতেছি, অর্থাৎ মানে লিমিটে, সেফ লিমিটে। যেহেতু এখানে আমার লিমিটেশন খুব অল্পতে আমি বলতে চাচ্ছি যে ভেঙে যাবে, তাহলে এখানে কি করতে পারবো, বেশি পরিমাণে রিনফোর্সমেন্ট দিতে হবে এবং আমার বড় সাইজের যে কংক্রিটের যে কংক্রিটের সাইজ বলতে আমার বিম হতে পারে বা কলাম হতে পারে, সেই বড় সাইজের কলাম ইউজ করতে হবে WSD-তে। ঠিক এই কারণে এটাকে বলা হচ্ছে আমার লেস ইকোনমিক্যাল, কারণ এখানে আমরা বড় সাইজ ইউজ করতেছি। আর যখন USD-তে যাচ্ছি, USD-তে আমার সেফ লিমিটের পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ আমার এখানে বলা হচ্ছে যে আমার বিমটা আরও বেশি লোড ধরতে পারবে, যেটা আসলে ধরার কথা না। আমরা WSD-তে বলতেছিলাম, WSD ধরলাম, আমরা বলছি যে আমার এই বিমটা 100 কেজি নিতে পারবে। USD-র ক্ষেত্রে আমরা বলবো যে এই সেম বিমই ও নিতে পারবে 125 কেজি। অর্থাৎ আমার একই বিম যদি আমি 125 কেজি নিতে পারবে বলি, তাহলে কিন্তু আমার ডিজাইনে আমার কম পরিমাণে রড এবং সিমেন্ট দিতে হবে। মেন কথাটা এটাই। এজন্য এই USD-টা যখন আমরা ইউজ করি সেটা হচ্ছে আমার কি মোর কস্ট ইফেক্টিভ, এবং এটাই মূলত আমাদের বেশিরভাগ সময় ইউজ করা হয়। তো এখানে একটা কথা লেখা আছে যে USD-তে যখন আমরা ক্যালকুলেট করি, আমরা লোডকে কিছু ফ্যাক্টর দিয়ে গুণ করি। ডেড লোডকে 1.2 এবং লাইভ লোডকে 1.6। এই জিনিসগুলো আমরা ম্যাথ করার সময় ভালো মতো বুঝতে পারবো। এরপর আমার আসছে ফেলিয়ার মড, এটা একটু ভালো মতো বুঝতে হবে। আমাদের ফেলিয়ার মড 3 ধরনের হয়। একটা হচ্ছে আন্ডার রিনফোর্সড, ওভার রিনফোর্সড, আর হচ্ছে ব্যালেন্স। তো আন্ডার রিনফোর্সড এর ক্ষেত্রে ঘটনা যেটা ঘটে যে আমার স্টিল যে থাকে, স্টিলটা আগে আমার ক্র্যাশ করে বা স্টিলটা আগে আমার বেঁকে যায় আমার কংক্রিটের তুলনায়। এটা আসলে কি ঘটনা ঘটে, এটা যদি আমার বিম হয়, আমার ভিতরে যে স্টিলটা থাকবে, স্টিলটা হয়তো একটু স্যাক করতেছে আগে, এবং এই স্টিলটা আগে স্যাক করার জন্য আমার কংক্রিটের ভিতরে ক্র্যাকস শো করে, এবং বিমটা একটু স্যাক করে যায়, অর্থাৎ বিমটা একটু ডেবে যায়, কিন্তু বিমটা কিন্তু পুরোপুরি কোলাপস করে না। ঠিক আছে, অর্থাৎ আন্ডার রিনফোর্সমেন্টে আমরা রিনফোর্সমেন্ট কম দিচ্ছি, কংক্রিটের পরিমাণ বেশি থাকতেছে, এই কারণে আমার রিনফোর্সমেন্টটা স্যাক করতেছে, এবং এর কারণে বিমটাও স্যাক করে, এবং এই বিমটা স্যাক করার কারণে বিমে ভিজিবল ক্র্যাক আসে, এবং এই ক্র্যাকটা আসার কারণে মানুষের কাছে কি থাকে, সময় থাকে সতর্ক হওয়ার জন্য যে এখন আমাদের সতর্ক পদক্ষেপ নিতে হবে। কিন্তু ওভার রিনফোর্সমেন্ট সেকশন, যেখানে মূলত আমাদের রিনফোর্সমেন্টের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে, রিনফোর্সমেন্টের পরিমাণ বেশি এবং কংক্রিটের পরিমাণ কম, সেখানে কি ঘটে, সেখানে হচ্ছে আমার কংক্রিটটা আগে ক্র্যাশ করে। ঠিক আছে, কংক্রিটটা আগে ক্র্যাশ করে, এবং আমরা কি জানি যে কংক্রিট হচ্ছে টেনশনে উইক। যেহেতু কংক্রিট টেনশনে উইক, এই জন্য কংক্রিটটা আগে ক্র্যাশ করে যাবে এবং সেটা সরাসরি ভেঙে পড়বে। স্টিল যেরকম আগেরবার ভেঙে পড়েনি, স্টিল হচ্ছে আগেরবার বেঁকে গিয়েছিল, কিন্তু কংক্রিট কিন্তু বেঁকে যায় না, কংক্রিট পুরোপুরি ভেঙে যায়। এই জন্য যখন ওভার ইনফোর্স সেকশন থাকে তখন কংক্রিটটা ভেঙে যায় এবং এটা একটা ব্রিটেল ফেলিয়ার হিসেবে পরিচিত, এবং আন্ডার ইনফোর্সমেন্ট সেকশনে সেটাকে আমরা বলতাম ডাকটাইল ফেলিয়ার। তো ব্রিটেল ফেলিয়ার মানে ভঙ্গুর, অর্থাৎ এখানে পুরোপুরি ভেঙে গেছে, এবং এখানে ভাঙার ফলে কি হবে, কোনো প্রকার ওয়ার্নিং দিবে না, উইদাউট এনি ওয়ার্নিং, এবং এটা একটা এক্সট্রিম হ্যাজার্ডাস সিচুয়েশন ক্রিয়েট করবে, অর্থাৎ একটা খুবই ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট করবে, কারো মাথার উপর ভেঙে পড়ে যেতে পারে। ঠিক আছে, খালি দেখা যাবে যে রডগুলো টিকে আছে, কংক্রিট পুরো ভেঙে গেছে। এই জন্য ওভার ইনফোর্স সেকশনকে আমরা সবসময় না করি এবং আন্ডার ইনফোর্স সেকশনকে সবসময় হ্যাঁ করি। আর ব্যালেন্স সেকশন যেটা, সেটা মূলত আমাদের বোঝায় যে আমাদের একই সাথে কংক্রিট এবং স্টিল দুইটাই আমাদের তার সেফ লিমিটে রিচ করবে, যেটা বাস্তবভাবে সম্ভব না, কারণ আমরা জানি যে কংক্রিট হচ্ছে কি খুবই উইক টেনশনে, আর স্টিল হচ্ছে অনেক স্ট্রেংথফুল বা অনেক শক্তিশালী টেনশন। এজন্য আসলে দুইটা একই সাথে রিচ করা থিওরিটিক্যালি সম্ভব, বাট বাস্তবিক দিক থেকে চিন্তা করলে সম্ভব না। এই জন্য ব্যালেন্স সেকশনটা জাস্ট একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, যেখানে একই সাথে দুইটা জিনিস ফেল করবে, কিন্তু এটা বাস্তবে সম্ভব। এরপর আমরা আসছি হচ্ছে সিঙ্গলি রিনফোর্স বিম। সিঙ্গলি রিনফোর্স বিমের জন্য আমরা যা বুঝছি যে এ বিম হোয়ার লংজিটুডিনাল সেকশন স্টিল রিনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড অনলি ইন দ্য টেনশন জোন। এই যে আমরা যদি একটু চিত্রে আসি, এই যে আমাদের নিচের অংশকে আমরা সবসময় টেনশন জোন বলি এবং উপরের অংশকে আমরা কম্প্রেশন জোন বলি। তো যেখানে আমার জাস্ট নিচে টেনশন জোনে স্টিল দেওয়া থাকে তাকে মূলত সিঙ্গলি রিনফোর্সমেন্ট বিম বলা হয়। আর যখন আমাদের এই সেম ঘটনায় নিচেও আমাদের দিয়েছি স্টিল এবং উপরে আমাদের স্টিল দিচ্ছি, তখন আমাদের এটাকে ডাবল রিনফোর্স বিম বলা হয়। ঠিক আছে, এখন পরীক্ষা আসলে আমরা চাইলে এটা এভাবে আমাদের বানিয়ে লিখে দিতে পারবো, আর আমাদের চিত্রটা তো অবশ্যই। দেন আমরা আসতেছি হচ্ছে টোটাল ডেপথ অফ বিম। তো টোটাল ডেপথ অফ বিম হচ্ছে বিমের ডেপথ। আমরা সবসময় জানি যে আমাদের বিম যেটা হয়, সেই বিমের সবসময় উইডের চেয়ে ডেপথটা সবসময় বড় হবে। ঠিক আছে, কারণ আমাদের বিমের যে মোস্ট অফ দ্য লোড সেটাই ডেপথ দিয়ে ক্যারি করে। উইড যত বেশি হবে আমার বিম তত উইক হবে। মানে আমি যদি একটা বিম এরকম দিই এবং সেম বিম যদি আমি এরকম দিই, মানে এটা যদি আমার 16 এটাকে আমি 10 দিলাম, ঠিক আছে, তাহলে আমার এই বিমটা আগে ফেল করবে, এই বিমটা আমার টিকে যাবে একটা সার্টেন লোডের জন্য। সো এই জন্য আমরা বিমকে সবসময় একটা থাম্ব রুল যে বিমের ডেপথ তো সবসময় বড় হবে, উইথ সবসময় ছোট হবে। তো এই জন্য আমরা সবসময় ডেপথ নিয়ে ক্যালকুলেশন করি, উইথ নিয়ে আমাদের কোনো মাথা রাখি না। সিম্পলি সাপোর্টের জন্য এটা বসাবো, ওয়ান ইন কন্টিনিউয়াসের জন্য এটা, আমাদের বোথ ইন কন্টিনিউয়াসের জন্য এটা, আর ক্যান্টিলিভারের জন্য। এরপরে আমাদের আসতেছে কংক্রিট কম্প্রেশন প্যারামিটার। এটা হচ্ছে আমাদের একটা ম্যাথের একটা পোর্শন, এখানে মূলত অত বেশি কিছু আমাদের বুঝতে হবে না। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গুলার স্ট্রেস ব্লক। আমাদের ব্লকের উপরে বিভিন্ন ধরনের স্ট্রেস আসতে পারে, এটাকে আমরা কি করবো, সিম্পলিফাই করবো। সিম্পলিফাইয়ের জন্য একটা ফ্যাক্টর প্রয়োজন, এটা হচ্ছে সেই ফ্যাক্টরটা আর কি। তো এই ফ্যাক্টরটা আমরা যখন আমাদের কংক্রিটের স্ট্রেংথ 4000 PSI চেক সমান বা কম হবে, তখন আমরা এখানে 0.85 ইউজ করি। 4000-এর চেয়ে বেশি এবং 8000-এর সমান হয়, তখন আমরা এই সূত্রটা ইউজ করি, যেখানে এটা হচ্ছে আমার কংক্রিটের স্ট্রেংথ
এবং 8,000-এর চেয়ে বড় হলে আমরা ডিরেক্ট 0.65 ইউজ করি। এটা হচ্ছে আমাদের ম্যাথে লাগবে সামনে, ঠিক আছে? ম্যাথ করার সময় জিনিসগুলো আমরা আরো ভালো মতো ক্লিয়ার হব। এরপরে আমাদের আসতেছে হচ্ছে অ্যালাউবল স্ট্রেস ইন কংক্রিট। এটার জন্য আমাদের সূত্র যে আমাদের কংক্রিট আসলে কতটুকু স্ট্রেস নিতে পারবে এটা। তো এফসি ইকুয়ালস টু 0.45 এফসি প্রাইম, মানে আমার কংক্রিটের যে স্ট্রেংথ আছে ধরলাম 4,000, তাহলে 4,000 ইন্টু 0.45, এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার অ্যালাউবল স্ট্রেস। আর অ্যালাউবল স্ট্রেস ইন স্টিল, এটার জন্য আমার দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে 40 গ্রেড স্টিল। 40 গ্রেড স্টিলের জন্য আমার ফর্মুলা হচ্ছে এফএস ইকুয়ালস টু 0.5 এফওয়াই, আর আমার 60 গ্রেড মানে 60,000 পিএসআই এর জন্য ফর্মুলা হচ্ছে 0.40 এফওয়াই। তো নর্মালি আমাদের এটা হচ্ছে বেশি ইউজ করা হয় 60 গ্রেড স্টিল, সেক্ষেত্রে আমার রেজাল্টে সবসময় 24,000 পিএসআই আসবে। 60,000 ইন্টু 0.4 করলে 24,000 আসে। আর 40 গ্রেড যদি দিয়ে দেয় তাহলে সেভাবে 0.5 ইউজ করবো, তাহলে আসবে আমার 20,000 পিএসআই। এরপরে আমাদের দেখতে হবে কিছু বার্ন সাইজ। এখানে আমরা 3টা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে। আমি একটু দাগিয়ে দিই যে আমার ইম্পেরিয়াল বার সাইজ, এখানে আমরা হ্যাশট্যাগ দিয়ে 3, 4, 5, 6, 7, 8 থেকে 11 পর্যন্ত বার দেওয়া আছে। এদের আমার ইঞ্চিতে ডায়ামিটার, ঠিক আছে? ইঞ্চিতে ডায়ামিটার কত এটা আমার লাগতে পারে, এবং এইটা হচ্ছে মাস্ট, এটা হচ্ছে আমার মাস্ট। এই দুটো হচ্ছে আমার মাস্ট। বার সাইজটা এইভাবে থাকবে এবং ইঞ্চিতে ডায়ামিটার এইভাবে থাকবে এবং এখানে। তো এই যে বার সাইজগুলো, অ্যান্ড এটাও কিন্তু আমার থাকে মূলত নমিনাল ডায়ামিটার এমএম, মানে মিলিমিটারে আমার বার সাইজ কত। আমরা মিলিমিটারে যখন বার সাইজ বলি যে এটা হচ্ছে 10 মিলিমিটার, না আসলে মিলিমিটার যা আসছে হুবহু কিন্তু আমার বার সাইজ ওটা হয় না। আমার বার সাইজ একটু চেঞ্জ হয়, আমার বার সাইজগুলো রাউন্ডিং করা হয়। এটা 10 মিলিমিটার বার, এটা 12, এটা 60, এটা 20, এভাবে আমার বার সাইজগুলো এভাবে ক্যালকুলেট হয়। তো আমি বলবো যে বার সাইজগুলো আমরা হচ্ছে এভাবে হ্যাশট্যাগ এবং হচ্ছে আমরা ইঞ্চি দিয়ে মনে রাখতে, জিনিসটা আমাদের জন্য সুবিধা হয়। এখন আমরা কিভাবে এটা আবার মনে রাখতে পারি, এটার একটা সূত্র আছে, একটা দিয়ে দেখিয়ে দেবো তাহলে হয়ে যাবে। আমরা যদি 3 কে 8 দিয়ে ভাগ করি, ঠিক আছে, আমাদের কত আসে? 0.375, তাই না? আমাদের 0.375 আসে। তো এটা বলতে এই যে আমার 3 নং বারের জন্য ইঞ্চিতে আমি পেয়ে গেলাম। তো এখানে যে কোনো হ্যাশট্যাগকে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে আমার নমিনাল ডায়ামিটার ইঞ্চিতে পেয়ে যাবো। যে কোনো 5 কে 8 দিয়ে ভাগ করলে এটাই পাবো। আমি 8 কে 8 দিয়ে ভাগ করলে এই যে 1 পাবো, এই যে এখানে আসছে। তো এখন আমি এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আবার আমি এই নমিনাল ডায়ামিটারটাও বের করতে হবে। কিভাবে? আমি জানি হচ্ছে 1 ইঞ্চি সমান 25.4 মিটার। তাহলে আমি 0.375 কে 25.4 দিয়ে গুণ করি, তাহলে আমার আসছে হচ্ছে 9.525, এই যে এটাই 9.525। তাহলে আমি এটাকে 8 দিয়ে ভাগ করলাম, এটা পেলাম, তারপর 25.4 দিয়ে গুণ করলাম, এটা, ঠিক আছে? আর এরিয়া কিন্তু আবার ফুললি মিলে না, এটা একটু মার্ক করে দিই। এরিয়াটা আমাদের হুবহু মুখস্থ করতে হবে, কারণ এরিয়াটাতে অনেক চেঞ্জ আছে। এই জন্য এরিয়াটা আমরা মুখস্থ করবো, আর হচ্ছে এই 3টা জিনিস আমরা এইভাবে বের করে নিতে হবে। তো এরিয়া কিন্তু আমার 3 থেকে 11 পর্যন্ত মুখস্থ রাখতে হবে।